আমার শাশুড়ি মা আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন শ্বশুর মশাইয়ের সাথে। সেদিন হঠাৎ বৃষ্টি এলো আর আমি বাইরে ভিজে বাড়িতে ঢুকলাম। বুঝতে পারলাম শাড়িটা পুরো ভিজে গেছে আর খোলা চুলগুলো কাঁধের উপর নেমে পড়েছে। বৃষ্টির জল মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল আর ঠান্ডা বাতাসে এক শীতল অনুভূতি হচ্ছিল। বৃষ্টির পানিতে ভেজার অভিজ্ঞতা যেন একেবারে অন্যরকম ছিল। ঘরের মধ্যে মোমবাতির মৃদু আলো আর বাইরে বৃষ্টির ঝিরঝির শব্দ পুরো পরিবেশটাকে অসাধারণ করে তুলছিল। শাড়ি ঠিক করতে করতে আমি শ্বশুর মশাইকে বললাম, বাবা, জ্বালানা আর দরজাগুলো বন্ধ করে দেবেন, নইলে জল ঘরে ঢুকে যাবে। আমার কথা শোনার সাথে সাথে তিনি জানালাগুলো বন্ধ করে দিলেন, কিন্তু তার দৃষ্টিটা কিছুক্ষণ আমার উপর স্থির ছিল। তিনি আমাকে কিছুক্ষণ দেখলেন, সম্ভবত দেখছিলেন আমি পুরোপুরি ভিজে গেছি কিনা। আমি তার এই দেখাটা অনুভব করলাম, কিন্তু কিছু না দেখার ভান করে বললাম, বাবা, মোমবাতিটা নিয়ে উপরে ঘরে চলুন, যেন আমি কাপড় বদলাতে পারি আর একটু আরামে বসতে পারি। শ্বশুর মশাই কিছুক্ষণ পরে তার দৃষ্টি সরিয়ে নিয়ে বললেন, ঠিক আছে বৌমা, চলো উপরে যাই। আমরা দুজন উপরে গেলাম। তারপর আমি বাথরুমে গিয়ে বাবাকে ডেকে বললাম, বাবা, এখানে এতগুলো কল কেন খোলা রাখছে? আপনি এখানে দেখুন এবং জল বন্ধ করুন। বাবুজি বাথরুমে এসে নলগুলো বন্ধ করতে লাগলেন। ঠিক তখনই আমার পা হঠাৎ করে ফসকে গেল আর বাবুজি আমাকে তখনই ধরে ফেললেন। আমার মনে তখন একটা বেশ অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমরা দ্রুত পরিস্থিতি সামনে নিলাম। শ্বশুরমশাই আমাকে বাথরুমে। বন্ধুরা, আজকের এই গল্পটি আরও স্পেশাল, কেউ মিস করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। যাই হোক, এমন সময় আমার শাশুড়ি মার ফোন এলো। আমি আগে থেকে বুঝতে পারলাম যে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা হবে, কারণ তিনি সাধারণত তেমন কোনো কারণ ছাড়া এত তাড়াতাড়ি আমাকে ফোন করেন না। আমি একটু অফিসে ছিলাম। আমি ফোনটা তুলে নিলাম এবং তার কণ্ঠে হালকা উত্তেজনা লক্ষ্য করলাম। তিনি সরাসরি বলেন, বৌমা, তোমাকে তোমার বাবুজির সাথে গ্রামে যেতে হবে, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আমার শাশুড়িমার কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। আমার মাথায় তখন একটা ভাবনা এসলো, কেন তিনি নিজে যাচ্ছেন না আর কেন আমাকে যেতে হবে? আমি শান্তভাবে বললাম, শাশুড়িমা এবং আপনার ছেলে কি একসাথে যেতে পারেন না? আমার অফিসে কাজ রয়েছে। শাশুড়ি মা একটু গম্ভীর হয়ে বললেন, বৌমা, তুমি তো জানো আমি যখনই বাইরে যাই আমার শরীরটা ভালো থাকে না, আর তোমার স্বামী সবসময় নিজের কাজে ব্যস্ত থাকে বা তার বন্ধুদের মিলে মদ খেয়ে সময় কাটায়। ওকে বোঝানোর চেষ্টা করে কোনো লাভ হয় না, তাই আমার উপর ভরসা করি। বৌমা, তার কথায় একটা সত্যতা ছিল। আমি আমার স্বামীকে সত্যি তার বন্ধুদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করতেন এবং বাড়ির কাজের ব্যাপারে কোনো আগ্রহী ছিল না। পরিস্থিতি বুঝে আমি শাশুড়ি মাকে বললাম, ঠিক আছে শাশুড়ি মা, আপনি যেমন চান। শাশুড়ি মা তখন শান্তভাবে বলেন, বৌমা, তোমাকে প্রপার্টির কাজ দেখার জন্য যেতে হবে, এটা খুবই জরুরি, আর তুমি সঠিকভাবে সামলে নিতে পারবে বাবুজির সাথে। সোমবার থেকে বুধবার পর্যন্ত সেখানে থাকলে চলবে। বৃহস্পতিবার কাজ শেষ করে তুমি শুক্রবার বা শনিবার বাড়ি ফিরে আসতে পারবে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, ঠিক আছে শাশুড়ি মা, আপনি চিন্তা করবেন না, আমি বাবুর সাথে চলে যাব। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম এবং ভাবতে লাগলাম যে গ্রামের বাড়িতে যাওয়া আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে পারে। আসলে অনেকদিন ধরে আমি বাড়ি আর অফিসের কাজের মধ্যে আটকে ছিলাম, তাই একটা বিরতির প্রয়োজন অনুভব করছিলাম। শাশুড়ি মা ঠিকই বলেছিলেন, গ্রামের বাড়ির পরিবেশটা বেশ বড় এবং সুন্দর ছিল। হয়তো এই পরিবর্তন আমার জন্য একটু নতুনত্ব নিয়ে আসবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের বাবুজির ব্যাপারে বলি, মানে আমার শ্বশুর মশাইয়ের ব্যাপারে। আমার শ্বশুর মশাইয়ের বয়স প্রায় 70 হবে, কিন্তু এই বয়সে তিনি বেশ শক্তপোক্ত, সমর্থক এবং পরিশ্রমী। আমাদের ব্যবসা থেকে শুরু করে ভালোই চলছে, তাই আমাদের পরিবারে কোনো কিছু অভাব নেই। আমাদের গাড়িতে গাড়ি, চাকর বাকর এবং বড় একটা গ্রামের বাড়িতে সবাই আছে। আমার একটা মেয়ে আছে, তবে সে টেস্ট টিউব পদ্ধতির মাধ্যমে জন্মেছে। হ্যাঁ, আমার মেয়ে আমার স্বামীর মাধ্যমে জন্মায়নি, কারণ আমার স্বামীর সেই সক্ষমতা নেই। এই সত্যটা কেবল আমি আর শ্বশুর মশাই জানেন, বাড়ির অন্য কেউ, এমনকি আমার শাশুড়ি মা এই ব্যাপারে কিছুই জানেন না। যখন শাশুড়ি মা আমাকে গ্রামের বাড়িতে যেতে বলেছিলেন, আমি ভেতর থেকে একটু খুশি হয়েছিলাম। সেদিন রাতেই পরের দিন গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলাম। এরপর আমি আমার শ্বশুর মশাইয়ের ঘরে গেলাম। আমাদের বাড়িতে সবসময় একটা নিয়ম ছিল যে মহিলারা বাড়ির ভিতরে শাড়ির আঁচল রাখবে। আমাদের বাড়ির নিয়ম ছিল যে কোনো পুরুষের সামনে মাথায় আঁচল ছাড়া থাকা ঠিক নয়। হ্যাঁ, আমি নিজেকে এবং একটা সংস্কারী বৌমা হিসাবে গর্ব করি। আমি তখন আমার শ্বশুর মশাইয়ের
ঘরে প্রবেশ করলাম, কিন্তু দেখলাম তিনি তখন বই পড়ছেন। আমি বললাম, বাবুজি বইটা বেশিক্ষণ পড়বেন না, কাল আমাদের খুব সকালে গ্রামের বাড়ি রওনা দিতে হবে। আপনি তো নিজেই আমাকে একটা বলেছিলেন আমি শ্বশুরমশার ব্যাগও কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছিলাম। তবে এখন লক্ষ্য করলাম তার মনোযোগ অন্য কোথাও ছিল, তিনি বইয়ের দিকে না তাকিয়ে অন্য কোথাও তাকিয়েছিলেন। একটা বিষয় বলা হয়নি, আমার নাম প্রিয়া, আমি একজন সাধারণ কিন্তু আত্মবিশ্বাসী নারী যে সুন্দর একটি পরিবার থেকে এসেছে। আমার বয়স 30 বছর, উচ্চতা প্রায় 5 ফুট 2 ইঞ্চি এবং আমি একটু স্বাস্থ্যবান। আমার গায়ের রং ফর্সা, আমি যখন শাড়ি পরি সেটা অনেক মডেল বিপাশা বসুর মতো স্টাইলে পরি এবং প্রায় লোকের দৃষ্টি আমার দিকে আটকে যায়। আমি এসব বলছি যাতে আপনারা আমাকে কল্পনা করতে পারেন এবং আমার গল্প পড়ার সময় আমার চেহারা আপনাদের মনে স্পষ্টভাবে ফুটে ওঠে। আমি একজন সাধারণ মেয়ে যে পরিবার ও সমাজের নিয়মের মধ্যে জীবনযাপন করছি, কিন্তু এবার গল্পে কিছু একটা আলাদা ঘটেছে, এমন কিছু যা আমার জীবনে নতুন মোড় নিয়ে এসেছে, যা আমি কখনো স্বপ্নে ভাবতে পারি নাই। আমার দুপুরে খাবার পর একটু দেরিতে রওনা হলাম। আমরা গাড়িতে যাচ্ছিলাম আর আমার শ্বশুরমশাই গাড়ি চালাচ্ছিলেন। ট্রাফিকের কারণে আমরা সন্ধ্যা 7টার দিকে গ্রামে পৌঁছতাম। সেখানে আমাদের একটা সুন্দর বাড়ি আছে যা একটি ছোট্ট পাহাড়ের উপর অবস্থিত। যদিও পাহাড়ে অবস্থিত, গাড়ি সহজে সেখানে যেতে পারে। বাড়িটি একতলা, চারপাশে সুন্দর পাহাড় আর ঠান্ডা বাতাস বইছিল। আমাদের কিছু আত্মীয় সেখানে ছিল, তাই তারা আমাদের রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে আমাদের বাড়ির দেখাশোনা করার জন্য সুনীল নামের একটি কর্মচারীও ছিল, কিন্তু তার বাড়ির একজনের শরীর খারাপ হওয়ায় সে পরের দিন সকালে বাড়ি ফিরতে চাইছিল আর শ্বশুরমশাই তাকে গ্রামের বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল আর আমরা আত্মীয়ের বাড়িতে রাতের খাবার খেতে গেলাম। আমরা খাওয়া দাওয়া সব আয়োজন সেখানে করেছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমার বড় শাশুড়ি মা এলেন এবং আমাদের মধ্যে কিছু পারিবারিক আলোচনা হলো যা সাধারণত পরিবারের মধ্যে হয়ে থাকে। সেই রাতে বড় শাশুড়ি মা আমাদের বাড়িতে থেকেছিলেন। আমার শ্বশুরমশাই এবং বড় শাশুড়ি মার স্বামী একসাথে বসে আমাদের বাড়িতে মদ্যপান করছিলেন এবং এভাবে আমাদের রাত কেটে গেল। সোমবার এভাবেই শেষ হলো। পরের দিন মঙ্গলবার শ্বশুরমশাই তার কাজে বেরিয়ে গেলেন আর আমি বড় শাশুড়ি মায়ের সাথে ছিলাম। সেই রাতে বড় শাশুড়ি মায়ের বাড়িতে রাতের খাবার খেলাম এবং আমার শ্বশুরমশাই আবারও বড় শাশুড়ি মার স্বামীর সাথে বসে মদ্যপান করছিলেন। আমার শ্বশুরমশাইও মদ্যপান করেন, তবে তিনি আমার স্বামীর মতো অতিরিক্ত পান করেন না। কিছুক্ষণ পর শ্বশুরমশাই বলেন, বৌমা আমি বাংলোর দিকে যাচ্ছি। বড় শাশুড়ি মা বলেন, আপনি যান, আমাদের আরও কিছু কথা আছে। কিছু সময় পরে আমি বড় শাশুড়ি মায়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম। তখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল, তাই শাশুড়ি মা আমাকে একটি ছাতা দিলেন এবং আমি বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে দেখলাম শ্বশুরমশাই আবারও মদ্যপান করতে টিভি দেখছেন এবং আমি বাড়িতে পৌঁছানোর সময় বৃষ্টি এবং বাতাসের কারণে পুরোপুরি ভিজে গিয়েছিলাম। আমাদের বাড়িটি ছিল বেশ একটি বড় বাংলো, কিন্তু আমি সেটিকে বাড়ি বলতে বেশি ভালোবাসতাম। নিচেই ছিল একটি বড় হলরুম এবং উপরে কয়েকটি ঘর। ছাতাটি ছিল ছোট আর যখন বৃষ্টিতে ভিজে আমি ঘরে ঢুকলাম তখন অনুভব করলাম আমার শাড়িটি পুরোপুরি ভিজে গেছে। আমার খোলা চুলগুলো কাঁধের উপর নেমে এসেছিল আর সেগুলো এখনও বৃষ্টির জল ঝরছিল। ঠান্ডা বাতাসের জন্য হালকা শীত লাগছিল। বৃষ্টিতে ভেজার অনুভূতি একেবারে আলাদা ছিল। ঘরের ভিতরে মোমবাতির হালকা আলো এবং বাইরে প্রবল বৃষ্টির শব্দ পরিবেশটিকে আরও বিশেষ করে তুলছিল। আমি আমার শাড়ির আঁচল ঠিক করতে করতে শ্বশুরমশাইকে বললাম, বাবুজি জানালা এবং দরজা বন্ধ করে নিন, না হলে জল ভেতরে চলে আসবে। আমার কথা শুনে তিনি সাথে সাথে জানালাগুলো বন্ধ করে দিলেন, তবে কিছুক্ষণ ধরে তার দৃষ্টি আমার দিকে স্থির ছিল। তিনি আমার দিকে তাকিয়েছিলেন যেন একটা দেখার চেষ্টা করেছিলেন আমি সম্পূর্ণ ভিজে গিয়েছি কিনা। তার সেই নজর আমি একটু অস্বস্তি লাগলো। আমি সেটাকে উপেক্ষা করে বললাম, বাবুজি মোমবাতি নিয়ে উপরের ঘরে চলুন, আমি কাপড় পরিবর্তন করে একটু বিশ্রাম নিতে পারি। কিছুক্ষণ পরে শ্বশুরমশাই তার দৃষ্টি সরিয়ে নিলেন এবং সম্মতি জানিয়ে বললেন, ঠিক আছে বৌমা, চলো উপরে যাই। আমি এবং শ্বশুরমশাই উপরে ঘরে চলে গেলাম। এরপর আমি বাথরুমে ঢুকে বললাম, বাবুজি এখানে এতগুলো পানির ট্যাপ কেন খোলা আছে? আপনি একটু দেখুন এবং এগুলো বন্ধ করে দিন, না হলে এভাবে পানির অপচয় হচ্ছে। শ্বশুরমশাই বাথরুমে এলেন এবং ট্যাপগুলো বন্ধ করতে শুরু করলেন, কিন্তু হঠাৎ করে শাওয়ার চালু হয়ে গেল আর আমি আবারও ভিজে গেলাম। তখন আমি নীল শাড়ি পরেছিলাম আর মাথায় আঁচলটাও ছিল। দেখলাম শ্বশুরমশাই নির্ভয়ে আমার দিকে তাকিয়ে আছেন, যেন ভয়ে আছেন আমি কিছু বলি কিনা। বৃষ্টির জন্য আমার শাড়িটি পুরোপুরি ভিজে গিয়েছিল আর তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন
একদিন এরকমই হয়েছিল। আমার শ্বশুরমশাই প্রায় বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যেতেন আর তার সিগারেট খাওয়ার অভ্যাস হয়েছিল। একদিন সকালে আমি দোকানে গিয়েছিলাম, তখন বৃষ্টি হচ্ছিল। আমি যথারীতি মাথায় শাড়ির আঁচল নিয়ে বেরিয়েছিলাম। আমি খুবই পরম্পরাগত মানসিকতার বউ। ছাতা নিয়ে দেখলাম শ্বশুরমশাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। আমি ছাতাটি তার দিকে বাড়িয়ে দিলাম, কিন্তু দেখলাম তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার চোখ যেন আমার দিক থেকে সরতেই চাইছিল না, মনে হচ্ছিল আমাকে কিছু বলতে চান। বাড়ি ফিরে এসে আয়নায় তাকিয়ে দেখি শাড়ির সামনের অংশ কিছুটা ভিজে গিয়েছে, যা আমার চেহারা থেকে আলাদা সৌন্দর্য এনে নিয়েছে। শাড়িটি শরীরের সাথে লেগে থাকায় নিজেকে একটু অন্যভাবে দেখলাম। পিছনের দিকটাও কিছুটা ভিজে গেছে, সেটা খেয়ালও করলাম। এরপর আমি কিছু দরকারি জিনিস নিয়ে ঘরের কাজ করতে শুরু করলাম। আমি কাজ করতে করতে ভাবছিলাম এটা বেশ মজার বিষয় যে এমন একটা পরিস্থিতিতে নিজেকে খুঁজে পাচ্ছি। তাই ইচ্ছে করে শ্বশুরমশাইয়ের সামনে দিয়ে আসা যাওয়া করছিলাম। ঝাড়ু দেওয়ার সময় নিচু হয়ে কাজ করতে হতো, আর আমি আমার উপস্থিতি তার নজরে আনতে চেষ্টা করতাম। শ্বশুরমশাই মাঝে মাঝে তাকিয়ে দেখতেন আর কিছুটা হাসি মুখে তার অভিব্যক্তি লক্ষ্য করতাম। আবার কিছুক্ষণ পর শ্বশুরমশাই ঘরে ফিরে এলেন। তখন আমি পুরোপুরি ভিজে গিয়েছিলাম, তাই শাড়ি বদলাতে হলো। শ্বশুরমশাই বসেছিলেন, যেখানে একটি আলমারিও ছিল। আমি আলমারি খুলে আরেকটি লাল শাড়ি বের করলাম। ঘরের পাশে আরেকটি ছোট কক্ষ ছিল, যেখানে আমি শাড়ি বদলাতে গেলাম। শ্বশুরমশাই তখন বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। দরজাটা সামান্য খোলা রেখেছিলাম, কারণ ঘরে একটু বাতাস আসার দরকার ছিল। আমি শাড়ি বদলাতে শুরু করলাম, আর শাড়ির ভাঁজ খুলতে খুলতে চুরির একটা হালকা আওয়াজ হচ্ছিল। শ্বশুরমশাই বাইরে বসেছিলেন, তবে তার উপস্থিতি তেমন একটা গুরুত্ব দিচ্ছিলাম না। আমার শাড়ি বদলানোর সময় আমি পুরোপুরি নিজের কাজে মনোযোগ দিচ্ছিলাম, যদিও ঘরের পরিবেশে অন্যরকম একটা মৃদু অস্বস্তির টের পাচ্ছিলাম, কিন্তু এটিকে খুব সাধারণভাবে নিলাম এবং কাজ চালিয়ে গেলাম। আমি লক্ষ্য করছিলাম বাবুজি তখন বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। আমি বুঝতে পারছিলাম যে তিনি আমার কিছু কাজে খেয়াল করছিলেন। তিনি ধুতিটা কিছুটা ঠিক করছিলেন। ঘরটি কিছুটা অন্ধকার ছিল, তবে মোমবাতির নরম আলো ঘরের পরিবেশকে একটু আলাদা করে তুলছিল। আমি ধীরে ধীরে শাড়িটি বদলাতে শুরু করলাম, যদিও পুরো শরীরকে সহজে ঢেকে নিতে পারে। আমার মনে হচ্ছিল এটি যথাযথভাবে জড়িয়ে নিতে সময় লাগছে। আমার আর বাবুজির মধ্যে বেশ কিছুটা দূরত্ব ছিল, প্রায় 12 থেকে 15 ফুট। তিনি সোফায় বসে আমার দিকে বাইরের দিকে তাকিয়েছিলেন এবং আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আমি আমার চপ্পলের বোতাম খোলার চেষ্টা করছিলাম, যা বেশ শক্ত হওয়ায় খুলতে কিছুটা সময় লাগছিল। অবশেষে অনেক চেষ্টা করে বোতামটা খুলতে পেরেছি। বাবুজি তখন ধুতিটা একটু ঠিক করছিলেন এবং তার সামান্য নড়াচড়া ঘরের মধ্যে যেন আমি দেখতে পাচ্ছিলাম। আমি চপ্পলের শেষ বোতামটা খুলে একটু অন্যদিকে ঘুরলাম। হয়তো তিনি তখন চারপাশে সব কিছু ভালোভাবে লক্ষ্য করতে পারছিলেন, কারণ রাত তখন প্রায় 1টা। আমি বাবুজির দিকে একটু বেশি ঘুরে গিয়েছিলাম। শাড়ি বদলানোর সময় আমার চুরির শব্দ প্রতিধ্বনি হচ্ছিল। শাড়ি পাল্টাতে পাল্টাতে আমি বললাম, বাবুজি আজ আপনার দিনটা কেমন কাটলো? আজ তো অনেক কাজের মধ্যে ছিলেন, মনে হয় ক্লান্ত হয়ে পড়েছেন। বাবুজি ধুতি কিছুটা ঠিকঠাক করতে করতে বলেন, হ্যাঁ বৌমা, আজ কাজ অনেক বেশি জরুরি, কিন্তু আমি ক্লান্ত নই। এই গ্রামের বাতাসে যেন প্রাণ ভরে যায়। আমি ইতিমধ্যে আমার শাড়ি পরেছিলাম এবং ধীরে ধীরে বাকি জামা গুছিয়ে নিয়েছিলাম। সেই সময় আমি বাবুজির সাথে কথোপকথন চালিয়ে যাচ্ছিলাম। ঘরে বিদ্যুৎ ছিল না, তাই আমি একটু মোমবাতির জ্বালিয়ে দিয়েছিলাম, যার আলোতে বাবুজির মুখটা সঠিকভাবে দেখা যাচ্ছিল না। আমি বাবুজিকে বললাম, বাবুজি, মা আর কাকাকে নিয়ে খুব চিন্তায় আছি। বাবুজি বললেন, বৌমা, তোমার চিন্তা করার কিছুই নেই। আমি বললাম, বাবুজি, কত রাতের মতো আজও বারান্দা শুতে যাবেন না? বাইরে আজ অনেক বাতাস এবং ঠান্ডা। আমাদের বিছানাটা বড়, আমরা সঙ্গে বিছানাতে শুয়ে পড়বেন। আমার কথা শুনে তিনি চুপ থাকলেন, কিছুই বললেন না। আমি আবার শাড়ি পরতে শুরু করলাম। মনোযোগ দিয়ে শাড়ির শেষ অংশটা ঠিক করে নিলাম। ঘুরে দাঁড়িয়ে নিজেকে সামলে নিলাম। তারপর হালকা হাসি দিয়ে বাবুজিকে জিজ্ঞেস করলাম, বাবুজি, আমার শাড়ি কেমন লাগছে? বাবুজি একটু অবাক হয়ে তাকালেন। আমি আবার বললাম, বাবুজি, নতুন শাড়িতে কেমন লাগছে? এরপর আমি বারান্দার দিকে হাঁটতে শুরু করলাম। বাবুজি তখন সোফায় বসে ছিলেন আমার দিকে তাকিয়ে। আমি বললাম, বাবুজি, আপনি বারান্দায় আসুন, একটু গ্রামের বাতাস খেয়ে ভালো লাগবে। বাবুজি কিছুক্ষণ পর বারান্দায় এলেন। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, বাবুজি, বলুন তো আমাকে এই শাড়িটা কেমন লাগছে? আমি তখন মাথায় পল্লু দিয়ে দাঁড়িয়েছিলাম। বাবুজি বললেন, হ্যাঁ বৌমা, তোমাকে অনেক সুন্দর লাগছে শাড়িতে। এরপর বললাম, বাবুজি, আপনার সঙ্গে একটা কথা বলার আছে। বাবুজি বলেন, হ্যাঁ বৌমা, কী কথা? আমি বললাম, বাবুজি,
আপনার মনে আছে যখন আপনার বন্ধু বা আমার স্বামীর বন্ধুরা আসে, আমি আপনাকে বলি তাদের জন্য চা নিয়ে যান? বাবুজি বললেন, হ্যাঁ বৌমা মনে আছে। আমি বললাম, তারা আমায় এক বিশেষ দৃষ্টিতে দেখে, কিন্তু এতে আমার অনেক অস্বস্তি লাগতো। বাবুজি একটু চিন্তিত হয়ে বলেন, বৌমা এভাবে ভাবার কোনো দরকার নেই। আমি হালকা হেসে বললাম, বাবুজি এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকুক। আমি জানি আপনি আমাকে কেমনভাবে দেখেন, এতে আমার কোনো আপত্তি নেই। আপনার দৃষ্টিভঙ্গি আমার ভালো লাগে, আপনি অনেক ভালো মনের মানুষ। কিছুক্ষণ চুপ থেকে বাবুজি বলেন, বৌমা তুমি কি খুশি? আমি হেসে বললাম, বাবুজি এবার আসল কথায় আসি। বাবুজি বলেন, হ্যাঁ বৌমা কী কথা, সংকোচ করো না, বলো। আমি বললাম, বাবুজি আপনি কি মনে করেন আমি সত্যিই খুশি? হ্যাঁ আমরা ধনী, আমাদের সব কিছু আছে, গাড়ি বাড়ি টাকা, কিন্তু এরপরেও কি আমি খুশি? বাবুজি বলেন, বৌমা তোমাকে খুশি দেখতেই আমার ভালো লাগে, কিন্তু তুমি খুশি নও কেন বলো তো? আমি একটু চুপ করে থেকে বললাম, বাবুজি আপনার ছেলে। বাবুজি প্রশ্ন করলেন, আমার ছেলে কি সমস্যা আছে বলো? আমি গভীর শ্বাস নিয়ে বললাম, বাবুজি আপনি কি মনে করেন শুধু অর্থ আর সম্পত্তি থাকলে সুখ পাওয়া যায়? আসল সুখ তো দাম্পত্য জীবনের। বাবুজি কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, বৌমা তোমার যা বলার আছে খোলাখুলি বলো, সংকোচ করো না। আমি একটু দ্বিধা করে বললাম, আপনার ছেলে এখন আর আগের মতো আমার সঙ্গে সম্পর্ক রাখছে না, আমাদের মধ্যে যে যোগাযোগ ছিল সেটা আর নেই। বাবুজি স্থিরভাবে শুনলেন। আমি বললাম, আমি জানি বাবুজি আপনার জীবনে হয়তো অনেক চাপ আছে, আপনি নিজের জীবনের দায়িত্বগুলো কম নয়। বাবুজি তখন শান্তভাবে শুনছিলেন। আমি কিছুটা বললাম, আপনাকে সবসময় খুব শান্ত দেখি, কিন্তু আমি বুঝতে পারি আপনারও হয়তো কিছু অনুভূতি আছে যা আপনি প্রকাশ করেন না। বাবুজি আমাকে দেখে একটু নার্ভাস হয়ে পড়লেন। হঠাৎই গম্ভীর হয়ে বললেন, বৌমা তুমি এমন কথা কেমন বলছো? আমি কখনো এমন কিছু ভাবিনি, আর না তোমাকে সেই চোখে দেখেছি। তুমি তো আমাদের পরিবারের মান সম্মান, আর আমি সব সময় তোমার প্রতি সম্মান এবং শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়েছি। আমি একটু ঘাবড়ে গেলাম, কিন্তু আমার কথা চালিয়ে গেলাম। বাবুজি আমি এসব কথা বলছি কারণ মাঝে মাঝে মনে হয় আমরা আমাদের সম্পর্কগুলো নিয়ে খোলামেলা কথা বলতে পারি না। আপনি আমাকে খুব সম্মান করেন, কিন্তু আমি কয়েকবার আপনার চোখে কিছু আলাদা কিছু দেখেছি। বাবুজি কিছুটা অস্বস্তিত হয়ে পড়লেন, কিন্তু আবারও গম্ভীরভাবে উত্তর দিলেন, তোমার ধারণা ভুল বৌমা। পরিবারের সম্পর্কগুলো খুব পবিত্র এবং আমাদের সবসময় সেগুলো সম্মান করা উচিত। তোমার এমন কিছু ভাবার প্রয়োজন নেই। যদি তোমার কখনো এমন কিছু অনুভূতি হয়ে থাকে, আমি তোমার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমার উদ্দেশ্য কখনো এমন ছিল না। আমি বাবুজির কথা সত্যতার ছোঁয়া পেলাম। তিনি সব সময় পরিবারের দায়িত্ব সততার সঙ্গে পালন করেছেন, আর হয়তো আমি ভুল বোঝাবুঝির শিকার হয়েছি। আমি মাথা নিচু করে বললাম, মাফ করবেন বাবুজি, আমি হয়তো কিছু ভুল বুঝেছি। আমার মনে হয় আপনাকে বুঝতে আমার অনেক ভুল হয়েছে। বাবুজি কোমল স্বরে বললেন, বৌমা এই বাড়িতে তুমি আমার মেয়ের মতো। হ্যাঁ আমি চাই তুমি সবসময় খুশি থাকো, আর এমন কোনো ভাবনা মনে রেখো না যা আমাদের সম্পর্ককে দুর্বল করে। সেই মুহূর্তে আমার মনে হলো আমি অযথা বাবুজি আর আমার সম্পর্ক নিয়ে ভুল ধারণা পুষেছিলাম। আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম, ভবিষ্যতে আমি কখনো এমন কিছু ভাববো না এবং সবসময় পরিবারের সম্পর্কগুলোকে সম্মান দেব। সম্পর্কগুলোর মধ্যে সত্যতা ও খোলামেলা কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা আমাদের ভাবনা ও অনুভূতিগুলোকে নিঃসংকোচ ভাগ করি, তখনই সম্পর্কের ভিত্তি মজবুত হয়। যে কোনো সম্পর্কের শক্তি নির্ভর করে আমরা একে অপরের প্রতি কতটা সৎ এবং আন্তরিক। কখনো কখনো আমরা আমাদের ভাবনা ও অনুভূতিগুলোকে লুকিয়ে রাখি, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। যখন আমরা কারো প্রতি আগে থেকে কোনো ধারণা বা মত তৈরি করি, তখন বাস্তবতা থেকে দূরে সরে যায়। এই বিভ্রান্তি আমাদের সম্পর্কগুলোকে অপ্রয়োজনীয় চাপ তৈরি করে। যদি আমরা আমাদের মনের কথাগুলো খুলে না বলি, তাহলে অপর ব্যক্তি আমাদের সম্পর্ককে সঠিক ধারণা পাবে না এবং ভুল সিদ্ধান্তে পৌঁছতে পারে। তাই একে অপরের প্রতি খোলামেলা কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু আমাদের অনুভূতিগুলোকে পরিষ্কার হয় না, পাশাপাশি অন্যজন আমাদের অবস্থান ও চিন্তা ভাবনা সম্পর্কে সঠিক ধারণা পায়। সৎ কথোপকথনের মাধ্যমে সম্পর্কের বিশ্বাস ও বোঝাপড়া বাড়ে, যা আমাদের একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসে। সম্পর্কগুলো সফল করার জন্য কথোপকথনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ছোট গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।